সাধু কালাচাঁদের মেদিনী পুরাণ পর্ব ২। ওরা চারজন কালাচাঁদকে প্রায় পাহারা দিয়ে বিশ্ববিদ্যালয়ে গেটে ঢুকলেন। ডান হাতে শতবার্ষিকী ভবন। স্যার আশুতোষ চাবির গোছা কালাচাঁদের হাতে দিয়ে বললেন, এই হলো সিন্দুকগুলোর চাবি, এখন সব পরীক্ষার কোশ্চেনের ভার তোমার হাতে। চাবির বিশাল গোছা কালাচাঁদের হাত থেকে শব্দ করে রাস্তায় পড়ল, আর অমনি তার ঘুম ভেঙে গেল। সারা গা ঘামে ঘেমে গেছে। ঘুমের ভেতর লোডশেডিং এ পাখা বন্ধ। সাদা জ্যোৎস্নায় নদীটা একাকার। কোনো নৌকা নেই, বোধহয় ভাটা এলো। কালাচাঁদ উঠে এক গ্লাস জল গড়িয়ে খেল। বাইরের আকাশে গ্রহণের চাঁদ একদম পরিষ্কার। কালাচাঁদ নিজের মনে মনেই বলল, আর একটু হলেই হয়েছিল, যা চার পাহারাদার। পরদিন স্কুলে গিয়ে ফোর্থ পিরিয়ড অব্দি কালাচাঁদ ঝিম মেরে বসে থাকলো। বড় ঘেরের খাকির হাফ প্যান্ট হাঁটুর কালো মালাইচাকি ছাড়িয়ে খানিক নেমেছে। স্ট্রাইপ দেওয়া হাফ শার্ট ভেতরে গুঁজে পড়েছে কালাচাঁদ। কোমরে একটা লিকলিকে বেল্ট, চোখে ঝিমুনি। আজই সকালে মাথায় উকুনের অজুহাত দিয়ে নগদ এক আধুলিতে ন্যাড়া হয়েছে সে। আসল কথা, পদব্রজে দেশ ভ্রমণে বেরোতেই হবে তাকে। শুধু বাড়ির মায়া বাড়িয়ে লাভ নেই। এমনিতেও তাকে আর কদিন বাদে ফার্স্ট টার্মিনালের রেজাল্ট বেরোলেই বাড়ি ছাড়তে হবে। ও পরীক্ষায় উতরানো তার কর্ম নয়। রোজই কিছু না কিছু সে ভুলে যাচ্ছে। আজই সকালে কালাচাঁদ ইংরেজি কে থেকে পি অব্দি বেমালুম ভুলে গেছে। লক্ষ্মী, আকাঙ্ক্ষা, বিস্ফোরণ বানানগুলো আর মনে নেই তার। কোনো ক্রমে উচ্চারণ করতে পারে। এই অবস্থায় বাক্য গঠন বেমালুম ভুলে যাওয়াই স্বাভাবিক। আজকাল বাংলাতেই তার কেমন একটা সন্দেহ এসে গেছে। রাম বাড়ি যায় না রাম যায় বাড়ি? যায় রাম বাড়ি। ধ্যাৎ, সব গুলিয়ে যাচ্ছে। যায় বাড়ি রাম হবে। মনে মনে এইরকম সন্দেহ নিয়ে পরীক্ষায় বসা ঠিক নয়। রেজাল্ট বেরুলে বাবা তো ধরবেই। সেই ধরা পড়ার আগেই যখন বাড়ি ছাড়া দরকার, তখন কিছু আগে এই ২-৪ দিনের ভেতর সৎ উদ্দেশ্যে পদব্রজে দেশ ভ্রমণে যাওয়াই কি ভালো নয়? আর পদব্রজে দেশ ভ্রমণে যাওয়া যখন, তখন ন্যাড়া হওয়াই ভালো। সে ঠিক করেছে চৈতন্যদেবের রুট ম্যাপ ধরে একটু একটু করে এগোবে। চাই কি পুরীর সমুদ্র অব্দি গিয়েও হাজির হতে পারে। গান জানে না, খোলও বাজাতে পারে না, শুধু ন্যাড়া হয়েই সে বেরিয়ে পড়বে। নীলাচলে মহাপ্রভু ছবিটা কালাচাঁদ মোট ৭ বার দেখেছিল। তাছাড়া সে ভেতরে ভেতরে একটা যোগাযোগও খুঁজে পাচ্ছিল। প্রায় ৫০০ বছর পরে আবার দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। সে কি শুধু শুধু? এখন দরকার পাথেয় বা পথ খরচা। খিদে তেষ্টা তো আছেই। হাঁটতে হাঁটতে কাঁথি হয়ে দীঘা, সেখান থেকে সমুদ্রের তীর ধরে এগোতে হবে। ফোর্থ পিরিয়ডের পর টিফিনে কালাচাঁদ ঘোষণা করলো সে প্ল্যানচেটে কোশ্চেন লিক করবে। ফার্স্ট টার্মিনালের কোশ্চেন, সাবজেক্ট পিছু একটি করে কাঁচা টাকা। নিচু ক্লাসের ছেলেরা তাকে সমীহ করে চলে। প্রবীণ স্টুডেন্ট বলে তাকে 3-4 ছেলেরা আড়ালে আড়ালে কালাচাঁদ স্যার বলেই ডাকে। ক্লাস 10 দু-একজন পরীক্ষার আগে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তবে হলে ঢোকে। নিজেদের হাতে খড়ির সময়, এমনকি অজ আমর দিনেও তারা কালাচাঁদদাকে ওই নাইনেই দেখেছে। কালাচাঁদদা বলেন, নাইন বড় শক্ত গাঁট, থাকতেও লাগে, বেরোতেও লাগে। আজ ভাগ্যের ফেরে কালাচাঁদদা তাদের চেয়ে এক ক্লাস নিচে। তাতে কি? বয়সের একটা সম্মান, অভিজ্ঞতার একটা মর্যাদা সবসময়ই দিতে হবে। ক্লাস 10 আবার সামনে প্রি টেস্ট। তারা প্ল্যানচেটে কোশ্চেন লিকের খবরে খুব আগ্রহী হলো। কালাচাঁদ বলল, কাল ছিল চৈতন্যদেবের জন্মদিন, তার উপর চন্দ্রগ্রহণ। মাঝরাতে স্বপ্নাদিষ্ট হলাম। তখন গ্রহণ ছেড়ে গেছে, আকাশ জ্যোৎস্নায় ঝকঝক করছে। এমন সময় অঙ্কের দেবতা, বিজ্ঞানের দেবতা আর ইতিহাসের দেবতা এসে হাজির। ইতিহাসের দেবতা কালাচাঁদদা? নাম কি? ওই যদু না মধু কি একটা নাম। সঙ্গে বিজ্ঞানের আচার্য জগদীশচন্দ্র, অঙ্কের ঈশ্বর যাদবচন্দ্র, স্বয়ং লেট যাদবচন্দ্র।
তবে না তো কি, তিনজন একসঙ্গে এসে বললেন, তুমি ভরসা কালাচাঁদ। আমি বললাম, কেন স্যার? ওরা বললেন, অনেকদিন ধরে এডুকেশন লাইনে আছো, তোমার ওপর আমরা ভর করলাম। ঘাবড়ে গিয়ে বললাম, ভর আবার কি স্যার? ওরা বললেন, তোমায় মিডিয়াম করে আমরা তিনজনে তিনটে সাবজেক্টের তাবৎ কোশ্চেন লিক করে দেব বাবা, নয়তো পল্লীমঙ্গলকে কেউ বাঁচাতে পারবে না। পড়ানোর যা অবস্থা, আর কোশ্চেন যা কঠিন হয়েছে, তাতে কড়া হাতে খাতা দেখে স্কুলটাকেও জবাই করা হবে। স্টুডেন্টদের ভেতরেও ফেলের মরক মহামারী লাগবে। তুমি ভরসা কালাচাঁদ, তোমার ওপরেই আমরা ভর হব। প্রতিপদের সন্ধ্যাবেলাতেই চাঁদ হাসতে লাগলো স্কুল মাঠে। তার ভেতর গাবতলায় বল প্র্যাকটিসের দরুন ঘাস উঠে গিয়ে জায়গাটা সাদা। সেখানে হেডোর খাস বেয়ারা আলিজান নামাজের মাদুরখানা পেতে দিল। তাতে আসন করে বসে কালাচাঁদ সমবেত ক্লাস ফ্রেন্ডদের বলল, বাবারা, তোমাদের বয়স কম, শিক্ষা লাইনে আমি অনেক দিনের লোক। আমার চোখের সামনে মডেল স্কুল দোতলা হলো, বিকে স্কুল সরকারি 8 পেল। তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটি কাঁচা টাকা খুব ফেলনা জিনিস নয়। ভেবেচিন্তে সাবজেক্ট পিছু টাকা লাগাও, আখেরে ফল পাবে। শ্রোতা শুধু ক্লাস ফ্রেন্ডরাই নয়, ক্লাস 10-এরও জনা আটেক ছিল। তারা বলল, কালাচাঁদদা, প্ল্যানচেটে বসছো কবে? রোববার বিকেলে নদীর ঘাটে। আইদার অর সমেত সব কোশ্চেন প্ল্যানচেটে বের করে ফেলবো। কাজটা কঠিন, আমার ওপর চাপ পড়বে, তবু স্কুলের মুখ চেয়ে করতেই হবে। 9-এর একজন বলল, শেষে বিপদ টিপদ কিছু হবে না তো? হতে পারে, আশ্চর্য কি? আচার্য জগদীশচন্দ্র, ঈশ্বর যাদবচন্দ্র, তারপর সেই স্যার যদুলা, তিনজন ভর হবে আমার ওপর। একটা ধকল আছে না? নদীর ধারে আর মেন স্টিমার কোম্পানির বাঁধানো চাতালটা ফাঁকা। আজ কোনো ফেরি সার্ভিস নেই। 9-10 মিলিয়ে পেলা পড়ার মতো সদেরে কাঁচা টাকা পড়ল। কালাচাঁদ একজনকে স্টিমার ঘাটায় পাঠিয়ে সেই টাকা দুখানা নোটে পাল্টে নিল, একখানা 100 টাকার আর একখানা 50 টাকার। তারপর শুরু হলো প্ল্যানচেট। সন্ধে রাত পেরিয়ে চাঁদের আলো এসে কালাচাঁদের ন্যাড়া মাথায় পড়ল। কালাচাঁদ চক্করি দিয়ে একটা লাইন টানলো। লাইনের মাঝখানটায় গোল আঁকলো, যার ভেতর স্বচ্ছন্দে একটা কাঁচা টাকা ঢুকে যেতে পারে। তারপর লাইনের নিচে 1 থেকে 0 অব্দি লিখলো। লাইনের এক ধারে বাংলায় লিখলো ইয়েস, আর অন্য ধারে লিখলো নো। ইংরেজি হরফগুলো মনে পড়ছে না দেখে বাংলা বানানে এ থেকে জেড অব্দি লিখলো, অনেকটা এইরকম: এ বি সি ডি ই এফ জি এইচ আই জে ইত্যাদি করতে করতে জেড, ইয়েস, তারপরে 0, তারপরে নো, আর তার নিচে 1 2 3 4 5 6 7 8 9 0। এইসব দেখে শুনে ক্লাস 10-এর ছেলেরাও হতভম্ব। একজন বলল, প্ল্যানচেট শিখলে কবে কালাচাঁদদা? ওরাই শেখালে, বিশেষ করে ঈশ্বর যাদবচন্দ্র। খানিকটা অঙ্কের ব্যাপার তো। নাও, এবারে কাঁচা টাকা আমিই দিচ্ছি। এটা সবার হয়ে মানতের মতো কাজ করবে। প্রথমে ক্লাস 10, কে এগিয়ে আসবে? 10-এর রোল 12 দ্বিজপদ এগিয়ে এলো। এসো দ্বিজু। কোন সাবজেক্ট? হিস্ট্রি কালাচাঁদদা। মুঘলদের থেকে কোন কোশ্চেনটা আসবে? মানতের টাকায় ডান হাতের বুড়ো আঙুল রাখ, আমি স্যার যদুকে ডাকছি। কালাচাঁদ প্রায় 5 মিনিট চোখ বুজে থেকে গম্ভীর গলায় বলল, আপনি কি এসেছেন স্যার? দ্বিজু দেখলো তার আঙুলের নিচে কাঁচা টাকাটা কালাচাঁদদার আঙুল শুদ্ধ ইয়েসের দিকে যাচ্ছে। সবাই প্রায় একসঙ্গে জয়ধ্বনি দিয়ে ওঠে আর কি। নির্জন নদীর পার। কালাচাঁদ গম্ভীর গলায় বলল, আস্তে, চেঁচিও না তোমরা। এই সময়টায় ব্রেনে চাপ পড়ে, আবার জানাজানি হলে ভিড় বেড়ে যাবে, কাজ ভণ্ডুল হবে ভাই। সঙ্গে সঙ্গে জায়গাটা ভাব গম্ভীর হয়ে উঠল। 9-এর জনা 16 শ্রদ্ধার চোখে তাদের কালাচাঁদদার দিকে তাকিয়ে আছে। এত বড় শক্তিধর গুণী মানুষটা তো তাদেরই সঙ্গে পড়ে। কালাচাঁদদা সারা ক্লাসের গর্ব। একজন ফিসফিস করে বলল, কালাচাঁদদা আমাদের সারা দেশের গর্ব। দ্বিজু জানতে চাইল, জাহাঙ্গীর আসবে? কাঁচা টাকাটা গোত্তা খেয়ে লাইন ধরে নোয়ের দিকে চলে গেল।
আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। মানতের টাকাটা চলে গেল ইয়েসের দিকে। রাত প্রায় 10:30টায় কালাচাঁদ বলল, আমার শরীর আর বইছে না। জনাতিনেক প্রায় একসঙ্গে বলে উঠল, এত বড় ধকল যাচ্ছে, তুমি আজ রাতটা বিশ্রাম নাও, আবার কাল হবে। একটা রিক্সা ডেকে আনি? না না, তার দরকার নেই, তোরা এগিয়ে যা। তুমিও সঙ্গে চলো কালাচাঁদদা, আবার কে নির্জনে তোমার ওপর ভর হয় বলা তো যায় না। না না, সে ভয় নেই, মানতের টাকাটা জায়গা মতো মাটি চাপা দিয়েই যাচ্ছি। কাল যদি খুঁজে না পাও? পাগল নাকি, জায়গা আমি আগে থেকেই ঠিক করে রেখেছি, তোরা যা, আমি যাচ্ছি। অনিচ্ছুক ক্লাস ফ্রেন্ডরা পেছনে তাকাতে তাকাতে চলে গেল। তখন বুক পকেটের দুখানা নোট একবার হাতে ছুঁয়ে কালাচাঁদ মাঠের ভেতর দিয়ে স্টেশনের পথ ধরল। কলকাতার ট্রেন রাত 11:15টায়। জোরে জোরে পা চালাতে চালাতে কালাচাঁদ নিজেকেই বলল, আগে তো কলকাতায় পৌঁছই। পরদিন সকালে শিয়ালদায় নেমে কালাচাঁদ একখানা কোড়া ধুতি কিনল। সেখানা পরে হাওড়া যাবার পথে ব্রিজের ওপর থেকে হাফ প্যান্টটা গঙ্গায় বিসর্জন। প্যান্টটা বাতাসে দুলতে দুলতে জলে পড়ার সঙ্গে সঙ্গে সংসার জীবনের সঙ্গে কালাচাঁদের সব সম্পর্ক ছিন্ন হলো। গোবর চাকার পল্লীমঙ্গল স্কুলের জীবন যেন পূর্বজন্মের ব্যাপার। পাথেও সেই দুখানা নোটের ছোটখানা ভাঙাতে হয়েছে আগেই, বড় নোটখানা ট্যাঁকে, ভাঙানি টাকা পয়সা কাছার খুঁটে। কালাচাঁদের সামনে এখন নীলাচলের পথ, কিন্তু পথে বড় রোদ্দুর। বাবা নিশ্চয়ই এতক্ষণ নদীর পাড়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কাল বিকেল থেকে ছেলেটা বাড়ি ফেরেনি। কালাচাঁদ ঠিক করলো এই রোদে না হেঁটে একেবারে দীঘা পৌঁছে সমুদ্রের পাড় ধরে পদব্রজে এগোবে। ম্যাপে সমুদ্রের গায়েই পুরী, উপথে গরমও লাগবে না বিশেষ। সাগর সৈকত নাতিশীতোষ্ণ হয়, ভূগোলে সেরকম একটা কথা যেন পড়েছিল। এখন সে খবরাখবর করে খড়গপুরের ট্রেন ধরল। সেখান থেকে দীঘার বাস পাবে। সঙ্গের ঝোলায় সে অন্য সব জিনিসের সঙ্গে পল্লীমঙ্গল স্কুলের হেডুর একখানা ছাপানো প্যাড নিয়েছে, আগে থেকেই আলিজানকে দিয়ে সরানো। বলা তো যায় না কোথায় কোন কাজে লাগে। খড়গপুর স্টেশন থেকে বাসে উঠল কালাচাঁদ। দোলের রাতে চন্দ্রগ্রহণ, ঘুমের ভেতর স্যার আশুতোষ, মডেল স্কুলের ছাদে বারবার উল্কাপাত, এইসব কাণ্ডকারখানা তার মনটাকে খানিক খানিক সাধু করে দিয়েছে। নারায়ণগড়ের ওপর দিয়ে যাবার সময় মাথার উপর গাছপালার ছায়া। কোড়া কাপড়ে ন্যাড়া মাথায় কালাচাঁদ বাসের জানলা দিয়ে তাকিয়েছিল। এমন সময় তার কানে এলো, কতদূর যাওয়া হবে মহাশয়ের? কালাচাঁদ তাকিয়ে দেখলো সাদা চুল, সাদা ভ্রু একজন মোটাসোটা ভদ্রলোক তার দিকে তাকিয়ে। বয়সে তার বাবার চেয়েও বড় হবে লোকটা। আগে দীঘা। দীঘা? দীঘার কোথায় যাবেন? কোনো ঠিক নেই, ওখান থেকে পদব্রজে পুরী যাব। তা পদব্রজে কেন? কালাচাঁদ ভদ্রলোকের মুখে তাকালো। ভদ্রলোক বললেন, দীঘা থেকে পুরী ছাড়িয়েও জেলেদের নৌকো যায়, তাতে করে গেলেই হয়, শুধু শুধু হাঁটা কেন? দীঘা অবধি যাওয়া হলো না কালাচাঁদের। একটা খালের ওপর কাঠের পোল পার হলো বাসটা। জায়গাটার নাম 7 মাইল। তারপর পড়লো পিছাবনি। রামনগরের একটু আগে ভদ্রলোকের সঙ্গে কালাচাঁদ নেমে পড়ল। সেখান থেকে সাইকেল রিক্সায় মাইলখানেক গিয়ে ছড়াছড়ি ঘর বাড়ি। গায়ের নাম নিশন্দি। মাটির বাড়ি, টালির ছাদ, গোলপাতার ঘরও আছে, আছে পাকা বাড়ি। নিশন্দি হাই স্কুল তো তেতলা বাড়ি, সঙ্গে খেলার মাঠ, গোলপোস্ট। সমুদ্র কাছে বলে বিকেলবেলায় বাতাসে ঠান্ডা জলের গুঁড়ো উড়ে আসছিল 6-7 মাইল দূর থেকে। বুড়ো ভদ্রলোক তার বাড়ির বারান্দায় কালাচাঁদকে দই, কলা, চিঁড়ের ফলার সাজিয়ে দিলেন, দিয়ে বললেন, এই বয়সে বিভাগী হয়ে যাবেন কোথায়? আমি পদব্রজে নীলাচল অব্দি যাব। তা গিয়ে লাভ? আমার পিতৃদেব পরম বৈষ্ণব, কিন্তু বাল্যকাল থেকে দেখছি আমায় পেটাবার সময় তিনি রাগে চণ্ডাল হয়ে যেতেন। আমার জন্য তিনি শান্তি পাননি। এখন সারাদিন ধানের আড়তে বসে থাকেন, কেনা বেচা নিয়েই মাথা ঘামান বেশি। তো তাতে দোষটা কিসে? গৃহস্থ মানুষ তিনি, কোথায় 2 পয়সা লাভ তা তো তিনি দেখবেনই। দেখুন, তাতে আপত্তি নেই, কিন্তু পিটিয়ে পিটিয়ে আমায় সংসারে বিমুখ করে তুলেছেন। আমি নীলাচলে পৌঁছে সাধন ভোজন করেই কাটাবো বাকি জীবনটা।
বাকি জীবন তো এখনো অনেকটা পড়ে আছে। ওই যে দেখছেন স্কুল বাড়ি, ও আমারই বানানো। নিজে কখনো পড়িনি কোনোদিন, যা কিছু শিখেছি শুনে শুনে। আমার কাজু বাদামের কারবার। তা আপনি বিভাগী হয়ে কি করবেন? তার চেয়ে আমাদের স্কুলে পড়ান। ভালো না লাগলে না হয় তখন বিভাগী হবেন, নীলাচলে চলে যাবেন। কি বলুন? আগে পড়াশোনা তো কিছু করেছেন? তা করেছি, এডুকেশন লাইনেই তো আছি। তবে আর কি, সার্টিফিকেট গুলো বাড়ি থেকে আনিয়ে নিন। বাড়ি আমি ফিরবো না। তাহলে আগে যে স্কুলে ছিলেন সেখানকার সার্টিফিকেট? তা হয়ে যেতে পারে। কি পড়াতেন আগে? কোন ক্লাস নিতেন? 5 থেকে 8 অব্দি পড়িয়ে আসছি। তাই পড়াবেন এখানে? থাকবেন স্কুলের হোস্টেলে, ঠাকুর রান্না বান্না করে দেবে। বেশ তো। পরদিন হেড স্যার, ভূগোল স্যার, অঙ্ক স্যারদের সঙ্গে পরিচয় হয়ে গেল। টিচার্স রুমে সবাই খাতির করেই বসালেন। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই বললেন, আপনি ভবভূতি বাবুর লোক, আপনাকে বেশি ক্লাস নিতে হবে না। 5-এ 2টো, 6-এ 1টা, আর 8-এ পড়াবেন বাংলা র্যাপিড রিডার। সেই মতো 5-এ পড়াতে গেল কালাচাঁদ। থার্ড বেঞ্চ থেকে একজন তাকে লক্ষ্য করেই ডাক দিল, নেড়ু, ও নেড়ু। ক্লাসটা ছিল ইতিহাসে। বই খুলে দেখলো সে কিছুই চিনতে পারছে না। একটা পাতায় বুদ্ধদেবের ছবি। তখন কালাচাঁদ বলল, পড়তে যখন ভালো লাগছে না তখন এসো একটা গল্প বলি। বলুন স্যার, বলুন স্যার। তোমাদেরই মতো বয়স। একদিন চুপ করে বসে আছি স্কুলের মাঠে, পাশেই ক্লাস হচ্ছে অন্য ক্লাসে। কোন স্কুলে পড়তেন স্যার? জোড়াসাঁকোর কাছে এক স্কুলে। তো আমি তো বসে আছি স্কুল মাঠে। এমন সময় দাড়িওয়ালা এক ভদ্রলোক এসে বললেন, কি ব্যাপার, তোমার মন খারাপ? চলো আমাদের বাড়িতে। স্কুলের মাঠের পাশেই রাস্তা, রাস্তার ওপরেই ওদের বাড়ি। কিন্তু গোড়ায় আমার ভয় হয়েছিল, ছেলে ধরা নয় তো। ভুল ভাঙলো বাড়ির ভেতরে গিয়ে। চোখ বুজে দাড়ি দুলিয়ে দুলিয়ে উনি পিয়ানো বাজালেন, সেই সঙ্গে গাইলেন, সংকোচেরি বিহ্বলতা, কে বলতো তিনি? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। পারলে না তো? তিনি ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ? ক্লাস শুদ্ধ ছেলের চোখ কপালে। বড় ভালোবাসতেন আমায়, কিন্তু মৃত্যুর সময়টায় আমি আসতে পারিনি। সে দুঃখ আমার কোনোদিন যাবে না। তখন কোথায় ছিলেন স্যার? সে আর বলো না। আর একজনের পাল্লায় পড়ে আমি সেদিন নৈহাটি যাচ্ছিলাম। তিনি কিছুতেই আমায় ছাড়া যাবেন না। কে স্যার? বলছি বলছি, পরে বলছি। আগে বলি কার বাড়িতে যাচ্ছিলাম। কার বাড়ি স্যার? বঙ্কিমচন্দ্রের বাড়িতে। তিনি নেমন্তন্ন করেছিলেন। বঙ্কিমচন্দ্র চিনতেন আপনাকে? না, আমাকে চিনতেন না। সেদিনই আলাপ হলো, তখন ওর অনেক বয়স। যার নেমন্তন্ন তার সঙ্গে চরণদার হয়ে গিয়েছিলাম। ছড়ি, চশমার খাপ, চাদর আমাকেই বইতে হচ্ছিল। আমাদের দূর থেকে দেখতে পেয়েই বঙ্কিমচন্দ্র বারান্দা থেকে হাঁক দিলেন, শরৎ, ও ছেলেটি কে তোমার সঙ্গে? শরৎচন্দ্র বললেন, বড় ভালো গায়, তাই সঙ্গে নিয়ে এলাম। কোন শরৎচন্দ্র স্যার? শরৎচন্দ্র আবার কজন হয়? তিনিও চিনতেন আপনাকে? সহজে চেনা দিইনি, স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনে এসেছিলেন। তা আমার গান শুনে তো অবাক। বললেন, কার কাছে গান শিখেছো? বললাম। শুনে বললেন, তাই বলো, স্বয়ং রবীন্দ্রনাথ তোমাকে শিখিয়েছেন? তা নইলে এত ভালো গাইবে কোত্থেকে? তা বঙ্কিমচন্দ্র তার পৈতৃক বাড়ির বারান্দায় মাদুর বিছিয়ে হারমোনিয়াম নিয়ে সুর ভাঁজছিলেন। সুরটা আমার চেনা, গেয়ে উঠলাম। বঙ্কিমচন্দ্র তো খুব খুশি। বললেন, আমি বাজিয়ে যাচ্ছি, তুমি গেয়ে যাও, থেমো না কিন্তু। কোন গানটা বলো তো? কোনটা স্যার? বন্দে মাতরম, সুজলাং সুফলাং। সে তো জাতীয় সঙ্গীত। হ্যাঁ, তবে কি বলছি, আমিই তো সুরটা ঘুরিয়ে দিলাম। বঙ্কিমচন্দ্র অবশ্য কোথাও আমার নাম লিখে যান, তবে বাঙালির ভেতর যাদের জানবার তারা ঠিকই জানেন। সেদিন সে আসরে শরৎচন্দ্র আমার গানের সঙ্গে আগা গোড়া ডুগি তবলা বাজিয়েছিলেন।
তিনিও গাইতেন নাকি? না না, বাজাতেন সব রকমের যন্ত্র, দুগি তবলা, মৃদঙ্গ, খোল, পাখোয়াজ। হাতটি বড় মিঠে ছিল। তবে খুব আফসোসের কথা, আমরা তিনজন যখন গান বাজনায় মেতেছিলাম তখনই কলকাতায় রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন। এ দুঃখ আমার কোনোদিন ঘুচবে না। মৃত্যুর আগে তিনি নাকি আমায় খুব খুঁজছিলেন। বেশি রাত অবধি বাঁশি বাজিয়ে শরৎচন্দ্রের তো টিভি হয়ে গেল, রাজরোগ, তাতেই শেষ পর্যন্ত মৃত্যু। বঙ্কিম যখন যান আমি তখন কলেজে পড়ি। দীর্ঘায়ু ছিলেন তিনি। ক্লাস শুদ্ধ সবাই থ।